BCS প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞানের প্রস্তুতি যখন আমরা শুরু করি তখন আমরা প্রথমেই ২টা চ্যালেঞ্জের মুখোমুখি হই। চ্যালেঞ্জ নাম্বার ১ সিলেবাস। সিলেবাস এত বিশাল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক আর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক তাদের মোটামুটি অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। ২ নাম্বার যে চ্যালেঞ্জ সেটা হইল যে এই সিলেবাস না হয় মোটামুটি বুঝতে পারলাম কয়েকবার দেখার পর, কিন্তু ওখান থেকে কি পড়বো বা কতটুকু পড়বো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ নাম্বার ২। আপনাদের এই ২টা চ্যালেঞ্জ আজকের ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব। কিভাবে? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করব যে কোন বিসিএসে কীরকম কোশ্চেন আসছে। দ্বিতীয়ত শুধুমাত্র তাই না, আমি টপিক বেস গুরুত্বপূর্ণ টপিকগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোন টপিক থেকে কতগুলা করে কোশ্চেন আসছে, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন টপিকগুলো আমাদের প্রথমে পড়া দরকার। এবং তৃতীয়ত আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক থেকে কি কি পড়তে হবে এক্স্যাক্টলি সেটা আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেব এইভাবে। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা যদি পিএসসি সিলেবাসটা আমরা যদি খেয়াল করি, পিএসসি সিলেবাসে তারা বলছে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান প্রতিটা থেকে তারা ৫ নাম্বার করে দিবে। কিন্তু পিএসসি আসলে কথা রাখে না। তারা এখান থেকে এই ধরনের ৫ করে প্রশ্ন করে না। তারা কীরকম করে? তারা এই ধরনের প্রশ্ন করে। আপনারা যদি দেখেন যে ভৌতবিজ্ঞান অর্থাৎ পদার্থ এবং রসায়ন, সেখান থেকে ৭ বার, ৮ বার, ১১ বার এই ধরনের প্রশ্ন আসছে, অর্থাৎ অনেক বেশি, ৫টার বেশি। জীববিজ্ঞান পার্ট থেকেও দেখেন ৬টা, ৪টা, ৩টা, ৭টা, এখানেও মোটামুটি ৫-এর বেশি আসে। আবার আধুনিক বিজ্ঞান থেকে মাঝে মধ্যে আসেই না, মাঝে মধ্যে ১-২টা, আবার মাঝে মধ্যে ৮টা, মাঝে মধ্যে ৫টাও আসে। সুতরাং এখন আমরা দেখব যে টপিক ওয়াইজ আমাদের প্রতিটা থেকে আমাদের কী কী ধরনের আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। প্রথমেই আমরা যাই যে পদার্থবিজ্ঞানের অংশে। পদার্থবিজ্ঞানের অংশে আপনারা যদি দেখেন, আমাদের স্থির ও চলতরিৎ, শক্তির উৎস, ব্যবহার, রূপান্তর, তেজস্ক্রিয়তা, নবায়নযোগ্য শক্তি, এইগুলা থেকে যদি কতবার করে আসছে আপনারা দেখেন, এগুলো মোটামুটি বেশ ভালোই গুরুত্বপূর্ণ। আর বাকি যে টপিকগুলো আছে এখান থেকে সিলেক্টিভ পার্ট পড়লেই চলবে। পরে আমরা দেখব রসায়ন থেকে আমাদের কী কী পড়তে হবে। রসায়ন থেকে আমরা যদি দেখি, আমরা দেখব যে পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, ধাতব পদার্থ, জারণ বিজারণ এবং অ্যাসিড, ক্ষার, লবণ এবং কার্বনের বহুমুখিতা, জৈব যৌগ, এগুলো থেকে মোটামুটি ৫, ৪, ৩ বার আসছে। বাকি যে ২টা প্রাকৃতিক গ্যাস এবং আকরিকের সংকেত, এখান থেকে একটা আসছে। তার মানে এই ২টা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, বাকিগুলো মোটামুটি করে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখি যদি জীববিজ্ঞানে আমাদের কী অবস্থা। জীববিজ্ঞানে আমাদের আছে হচ্ছে খাদ্য এবং পুষ্টি, খোদ এই টপিক থেকেই ১০ বার প্রশ্ন আসছে, অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া টিস্যু, কোষ, ভাইরাস, ব্যাকটেরিয়া, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, জেনেটিক্স, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি যে আধুনিক বিজ্ঞান থেকে আমাদের কী কী পড়তে হবে। আধুনিক বিজ্ঞান থেকে আমাদের যদি টপিকগুলো আমরা দেখি, আধুনিক বিজ্ঞানের মধ্যে আছে বায়ুমণ্ডল, পৃথিবী সৃষ্টির ইতিহাস, জোয়ার ভাটা। দেখেন বায়ুমণ্ডল থেকে ৬ বার, বাকিগুলো থেকে মোটামুটি ২, আর লাস্টের যে বিভিন্ন প্রকার কালচার এবং বিভিন্ন বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি, সেগুলো থেকে একবার কোশ্চেন আসছে। তার মানে এগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়ে বাকিগুলো একটা মোটামুটি প্রিপারেশন আমাদেরকে গ্রহণ করতে হবে। চলুন এবার আমরা যাই। আমরা যদি দেখি যে এবার আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনাদের কী কী পড়তে হবে সেখানে আমরা চলে যাই। প্রথমে আমরা দেখি স্থির এবং চলতরিৎ। স্থির এবং চলতরিৎ আপনাদের প্রথমে পড়তে হবে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের জাস্ট উদাহরণগুলো আপনারা দেখবেন যে কোন কোন পদার্থ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী, এবং এদের ভ্যালেন্স ব্যান্ড এবং এদের কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ওভারল্যাপিং আছে নাকি এদের মধ্যে গ্যাপ অনেক বেশি। যেমন ৪৪ বিসিএসসি প্রশ্ন আসছিল যে পরিবাহী বা অর্ধপরিবাহীর ভ্যালেন্স ব্যান্ড এবং এদের কন্ডাকশন ব্যান্ডের মধ্যে তফাৎ আছে কিনা। দ্বিতীয়ত আপনাদের দেখতে হবে চার্জ, পরিবাহিতা, বিভব, রোধ, আপেক্ষিক রোধ, বৈদ্যুতিক ক্ষমতা, এগুলার শুধুমাত্র একক পড়বেন, আর কিচ্ছু লাগবে না। দেন আপনারা দেখবেন অ্যামিটার, ভোল্টমিটার, মাল্টিমিটার, তড়িৎবীক্ষণ যন্ত্র এবং রেকটিফায়ার, অর্থাৎ এই যন্ত্রগুলা কি কি কাজ করে সেটা আপনাদের দেখতে হবে। যেমন অ্যামিটার দিয়ে তড়িৎ মাপা যায়, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা যায়, মাল্টিমিটার দিয়ে দুইটাই মাপা যায়, তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে চার্জের উপস্থিতি নির্ণয় করা যায়, এবং রেকটিফায়ার এসিকে ডিসি কারেন্টে পরিণত করতে সহায়তা করে। দেন আপনাদের জানতে হবে যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট সম্পর্কে। এটা টাংস্টেন দ্বারা তৈরি, এটা মাঝে মধ্যেই আসে এবং টিউবলাইটের ভিতরে এটার গ্যাসের তড়িৎক্ষরণ এর মাধ্যমে এটা ফাংশন করে। আপনাদের একটা সূত্র দেখতে হবে, সূত্রটা হচ্ছে P=V²/R। P=V²/R। এই সূত্র থেকে পিএসসি মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে থাকে। অর্থাৎ একটি বাল্বের গায়ে ২২০ ভোল্ট ৬০ ওয়াট, ২২০ ভোল্ট ৬০ ওয়াট এরকম লেখা আছে, তাহলে এটার রোধ কত? তো আপনারা কি করবেন, এই পি এর জায়গায় ৬০ ওয়াট বসাবেন। আপনারা
ভি এর জায়গায় 220 বসাবেন, তাহলে আপনারা আর পেয়ে যাবেন। এটা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর সূত্র। আরেকটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ডাব্লিউ হচ্ছে কতটুকু কাজ করলো, এই কাজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাইড বাই টি ইন সেকেন্ডস, অর্থাৎ কতক্ষণ ধরে সেটি কাজ করলো। অর্থাৎ একটি ফ্যানের পাখা যদি 5 মিনিট ধরে চলে, তাহলে সেটি কী পরিমাণ কাজ করবে। যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে আপনাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র এই দুটো সূত্র আপনারা এখান থেকে দেখবেন, স্থির এবং চলতরিৎ থেকে আর কিছুই দেখার নাই। এরপরে যদি আমরা দেখি যে শক্তির উৎস, ব্যবহার এবং রূপান্তর, এখান থেকে আপনাদের কী কী দেখতে হবে। আপনারা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জানবেন, আপনারা সিএনজি সম্পর্কে জানবেন। দেন নবায়নযোগ্য শক্তির উৎসের শুধুমাত্র উদাহরণগুলো পড়ে যাবেন, যে নিচের কোনটা নবায়নযোগ্য শক্তি বা কোনটা না, এটা জানার জন্য। যেমন বায়োগ্যাস, সৌরশক্তি বা সমুদ্র স্রোত বা বায়ু শক্তি, এগুলো কিন্তু নবায়নযোগ্য শক্তি। দেন পারমাণবিক শক্তি, এই দুইটার মধ্যে ফিউশন কোনটা আর ফিশন কোনটা, এটা আপনাদের জানতে হবে। যে ফিউশন হচ্ছে সংযোজন এবং ফিশন হচ্ছে বিয়োজন, এবং সূর্যে কিন্তু ফিউশন বিক্রিয়া হয়। দেন আপনাদের দেখতে হবে মোটর, জেনারেটর, সৌরকোষ, নিউক্লিয়ার প্ল্যান্ট, ট্রান্সফরমারের মধ্যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন দুটি আপনারা দেখবেন। এবং মোটর কি করে এবং জেনারেটর কি করে, যে একটা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তি আর একটা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে। জেনারেটরের অপর নাম হচ্ছে ডায়নামো। আরেকটা জিনিস, একটা চার্ট আপনারা পাবেন ম্যাক্সিমাম বই, সেটা হচ্ছে বিভিন্ন উদাহরণ দিয়ে তারা বলে যে এটা শক্তির কী ধরনের রূপান্তর। যেমন 2 হাতের তালু যদি আমি ঘষি, কিছু তাপ উৎপন্ন হয়, তাহলে এটা কী শক্তি কিসে রূপান্তরিত হইলো। এটা হয়তো বা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হইলো, বা লাউড স্পিকারে বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, এবং বৈদ্যুতিক বাল্বে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর হয়। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে শক্তির উৎস, ব্যবহার এবং রূপান্তর থেকে। এরপর আমরা চলে যাই তেজস্ক্রিয়তা এবং চৌম্বক, এখান থেকে আপনাদের কী কী দেখতে হবে। প্রথমে আসি তেজস্ক্রিয়তা। এখানে থেকে এক্স রেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এক্স রের বিস্তারিত দেখবেন, এর আবিষ্কারক, এর ব্যবহার ভালো করে দেখবেন। তারপর আপনারা দেখবেন বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, যেমন ইউরেনিয়াম 92 এবং এর অর্ধায়ুটা আপনারা জেনে যাবেন, মাঝে মধ্যে আসে। এছাড়া থোরিয়াম এবং রেডিয়াম, এরাও কিন্তু তেজস্ক্রিয় মৌল। আরেকটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে আলফা বিটা গামা রশ্মি সম্পর্কে, কোনটার ভেদন ক্ষমতা বেশি, কোনটা বেশি ক্ষতিকর, এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। যদি আমরা যাই যে চৌম্বক অংশ থেকে আমাদের কি দেখতে হবে, আপনারা শুধুমাত্র ফেরোচৌম্বক, ডায়াচৌম্বক এবং প্যারাচৌম্বক, এগুলো শুধুমাত্র উদাহরণ পড়বেন, আর কিচ্ছু লাগবে না। আরেকটা জিনিস লাগবে, কুড়িবিন্দু। কুড়িবিন্দু কি? কুড়িবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা চুম্বকের চুম্বকত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেটাই ওই চুম্বকের কুড়িবিন্দু। যেমন লোহার ক্ষেত্রে এটা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা জিনিস হচ্ছে চুম্বকের জ্যামিতিক এবং চুম্বক দৈর্ঘ্যের অনুপাত 0.85, এই রিলেটেড জিনিসটা আপনারা দেখে যাবেন। এরপর আমরা চলে যাই শব্দ এবং তরঙ্গ। শব্দ এবং তরঙ্গ থেকে আপনারা দেখবেন যে একটা স্টেটমেন্ট আপনারা জেনে যাবেন যে শব্দ সঞ্চালনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। এমসিকিউতে ঘুরায় পেঁচে অনেক সময় দেয়। অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণগুলো জেনে যাবেন। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ আপনারা জানবেন, যে বায়ুতে কত, এটার পানিতে কত, এবং কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ কত, এবং কোনটাতে বেশি, কঠিন পদার্থে বেশি অবশ্যই, বায়ুতে কম। এছাড়া আপনারা দেখবেন হচ্ছে প্রতিধ্বনি, আপনারা দেখবেন গভীরতা নির্ণয় সম্পর্কিত বিষয়গুলো আপনারা দেখে যাবেন। শ্রাব্যতার পাল্লা দেখতে হবে। শ্রাব্যতার পাল্লার মধ্যে শব্দোত্তর এবং শব্দেতর, একটা হচ্ছে 20,000 হার্টজের বেশি আর একটা 20 হার্টজের থেকে কম। আলট্রাসোনোগ্রাফি, এখানে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। বাদুড় এবং কুকুর এরা শব্দোত্তর তরঙ্গ শুনতে পারে, এগুলো আপনারা জানবেন। এবং সেতুতে মার্চ কেন করা যায় না, কারণ পরবশ কম্পন তৈরি হয়। এই রিলেটেড জিনিসগুলো আপনারা জাস্ট পড়ে যাবেন। শব্দ তরঙ্গ থেকে আর কিছু দেখতে হবে, দেখার প্রয়োজন নেই। এবার আমরা যাব যে তাপ, আলো এবং বলবিদ্যা, এই তিনটা থেকে কী কী দেখতে হবে। তাপ থেকে আপনারা শুধুমাত্র দেখবেন যে পরম শূন্য তাপমাত্রা আপনারা দেখবেন। পাহাড়ে রান্না করা কেন কঠিন, কারণ এর উপর চাপ কম থাকে, যার কারণে খুব দ্রুত ফুটা শুরু হয় এবং যার কারণে ভালো মতন সিদ্ধ হয় না, যে কারণে রান্না করা কঠিন। তাপের বিকিরণ বা তাপের শোষণ, কোন রঙের আলোর বেশি, কোন রঙের আলোর কম, যেমন শোষণ অবশ্যই কালো রঙের বেশি, সাদার কম, এই টাইপের জিনিস আপনারা দেখবেন। তাপ থেকে আর কিছু দেখতে হবে না। আলো থেকে আপনারা দেখবেন আলোর কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িত চুম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব, এগুলোর প্রবক্তা এবং প্রবর্তন সালটা যদি পারেন তাহলে দেখে যাবেন। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো আপনারা জানবেন, এটা আপনাদের প্রিলি রিটেন দুটাতেই কাজে লাগবে। এবং সবচেয়ে কম হচ্ছে গামা রশ্মির এবং সবচেয়ে বেশি হচ্ছে বেতার তরঙ্গের। আরেকটা হচ্ছে আলোকবর্ষ সম্পর্কে জানবেন। আলোকবর্ষ দিয়ে কিন্তু আসলে দূরত্ব মেজার করে। আলোকবর্ষ কোনো দূরত্ব মেজারমেন্টের ইউনিট হচ্ছে আলোকবর্ষ। এরপর আমরা যদি দেখি বলবিদ্যা থেকে কি আসে, বলবিদ্যা থেকে আপনারা দেখবেন বস্তুর ওজন রিলেটেড জিনিসপত্র, যে বস্তুর ওজন পৃথিবীর কোথায় বেশি, কেন্দ্রে কত, হ্যাঁ, বা হচ্ছে পৃষ্ঠে কত। আরেকটা হচ্ছে চাঁদে ওজন পৃথিবীর ওজনের কত গুণ, এই জিনিসটা আপনারা দেখে যাবেন, তাহলেই চলবে।
এছাড়া আপনাদের দেখতে হবে হচ্ছে স্থিতিস্থাপকতা, যে কোন পদার্থের বেশি কোন পদার্থের কম, এই রিলেটেড জিনিসগুলো আপনারা দেখে যাবেন। এই 3টা চ্যাপ্টার থেকে আর এর বাইরে কিছু দেখার প্রয়োজন নেই। এবার আমরা দেখব রসায়ন পার্টে কী কী দেখতে হবে আপনাদের। প্রথমে আমরা দেখব পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, ধাতব পদার্থ। এখান থেকে আপনাদের কি দেখতে হবে? পদার্থের অবস্থা থেকে আপনারা দেখবেন হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। উদাহরণ যেমন মোম গলতেছে, এটা কী ধরনের পরিবর্তন, বা আমরা চিনির শরবত বানাচ্ছি, এটা কী ধরনের পরিবর্তন। এগুলা বিভিন্ন উদাহরণ চার্ট আপনারা বইয়ে পাবেন, এগুলো আপনি দেখবেন। কার্বনের বহুরূপতাটা দেখে যাবেন, যেমন গ্রাফিন, গ্রাফাইট বা ডায়মন্ড, বিভিন্ন ধরনের বহুরূপতা আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর ভর এবং এর চার্জ, এটা আপনারা দেখে যাবেন। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, নিউট্রন, এগুলো বের করা দেখে যাবেন। যেমন অনেক সময় থাকে যে ক্লোরিন 1735 এভাবে দিয়ে বললো যে এটা নিউট্রন সংখ্যা কত। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা দেখবেন আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার, এই জিনিসগুলো আপনারা দেখে যাবেন এবং উদাহরণ সহ দেখবেন অবশ্যই। ধাতব পদার্থ এবং এদের যৌগসমূহ, এখান থেকে আপনারা যেমন সাবানের সংকেতটা আপনারা দেখবেন, এটা ইম্পর্টেন্ট, যে C17H35COO। এছাড়া আপনারা মরিচা সম্পর্কে জানবেন, গ্যালভানাইজিং সম্পর্কে জানবেন এবং ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে জানবেন। গ্যালভানাইজিং হচ্ছে জিঙ্কের প্রলেপ, ইলেকট্রোপ্লেটিং সাধারণত সোনা বা সোনা বা হচ্ছে রূপার একটা প্রলেপ দেওয়া থাকে। আরেকটা হচ্ছে মরিচা সম্পর্কে আপনারা জানবেন। আপনাদের সংকেত দেখতে হবে হোয়াইট ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, খাবার লবণ, চুন, টেস্টিং সল্ট। এই কয়টার আপনাদের সংকেত দেখে যেতে হবে, তাহলেই চলবে। এবার আমরা দেখব যে আকরিক, জারণ বিজারণ এবং জৈব যৌগ, তিনটা, এখানে কিন্তু 3টা চ্যাপ্টার। এই 3টা থেকে আপনারা কী কী পড়বেন? আকরিকের সংকেতের মধ্যে আপনারা শুধু দেখবেন, বা সংকর ধাতুগুলোর মধ্যে আপনারা দেখবেন যে কাঁসা, পিতল, স্টিল এবং স্টেইনলেস স্টিল, এগুলোর বিভিন্ন যে পরিমাণ শতাংশ, এটার মধ্যে জিঙ্ক কতটুকু আছে বা অন্যান্য উপাদান কত পার্সেন্ট আছে, এগুলো আপনারা দেখবেন। জারণ বিজারণ থেকে আপনারা দেখবেন জারক বিজারকের জাস্ট উদাহরণ পড়বেন, যে কোনটা জারক কোনটা বিজারক। এই ধরনের প্রশ্ন আসলে আপনারা যাতে অ্যান্সার করতে পারেন। আরেকটা জিনিস জানবেন, অ্যানোডে সবসময় জারণ এবং ক্যাথোডে সবসময় বিজারণ হয়। এগুলো থেকে ঘুরায় পেঁচায় কিন্তু কোশ্চেন দেয়। আরেকটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ 1 এবং 2 নম্বর হচ্ছে শুষ্ক কোষ। এই দুইটা কোষের অ্যানোডে কী থাকে এবং এই দুইটা কোষের ক্যাথোডে কী থাকে, কোন ধাতু ব্যবহার করা হয়, এটা আপনাদের জানতে হবে। জৈব যৌগ থেকে যদি আমি বলি, আপনারা এখান থেকে দেখবেন ক্লোরোফর্ম, কাঁদুনে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, এখান থেকে 41-এ কোশ্চেন হয়েছিল। প্রাকৃতিক গ্যাস এবং এই প্রাকৃতিক গ্যাসে মিথেনের পার্সেন্টেজ কতটুকু, এটা আপনাদের জানতে হবে। এছাড়া ফরমালিন, ভিনেগার, ইউরিয়া এবং বায়োগ্যাস সম্পর্কে জানবেন। জৈব যৌগ থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। দেন আমরা দেখব যে রক্ত সঞ্চালন, দেন আমরা দেখব অ্যাসিড, ক্ষার, লবণ এবং পিএইচ। এটা থেকে আমাদের কী কী দেখতে হবে? আমরা এখান থেকে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, এর শুধুমাত্র উদাহরণটা আপনারা দেখবেন। বিভিন্ন ফলে কী কী ধরনের অ্যাসিড থাকে, যেমন লেবুতে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে, এটা আপনারা জানবেন। পিএইচ 7-এর থেকে বেশি এবং 7-এর থেকে কম, এটার মানে কি, এটা আপনারা দেখে যাবেন। যে 7 মানে নিরপেক্ষ, এর থেকে বেশি হলে ক্ষার, এর থেকে কম হইলে এটা হচ্ছে অ্যাসিড। লিটমাসের বর্ণ কী ধরনের পরিবর্তন হয়, একটা নীল করে একটা লাল করে। অ্যাসিড এবং ক্ষারে কী ধরনের বর্ণ হয়, এটা আপনারা জানবেন এবং অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আপনারা জেনে যাবেন। অ্যাসিড, ক্ষার, লবণ, পিএইচ থেকে এর বাইরে আর কিছু দেখার প্রয়োজন নেই আপনাদের। এবার আমরা দেখব খাদ্য, পুষ্টি এবং ভিটামিন। এটা বিসিএস প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে বিগত বিসিএসের 10টা প্রশ্ন আসছিল। এখান থেকে কী কী দেখতে হবে? এখান থেকে আপনারা প্রথমে দেখবেন সুষম খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, স্নেহের, এগুলো যে উপাদান এবং এগুলোর অনুপাত 4:1:1, এখান থেকে কোশ্চেন হয়। বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স, এটার আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 25-এর জাস্ট আগ পর্যন্ত, অর্থাৎ 24.9। এর থেকে বেশি হইলে ওভারওয়েট, এর থেকে যদি কম হয় তাহলে আন্ডারওয়েট। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত কত, এটা আপনারা দেখে যাবেন। এছাড়া গ্লুকোজের সংকেত C6H12O6, এটা আপনাদের জানতে হবে। অতিরিক্ত শর্করাগুলো আসলে যকৃতে জমা থাকে এবং দুধের যে শর্করা, এটাকে বলা হয় ল্যাকটোজ। দেন আপনাদের দেখতে হবে আমিষের প্রধান উপাদানের মধ্যে আছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিডের 2টা প্রকার, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় আর একটা অত্যাবশ্যকীয় নয়, এবং মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে 20টা। এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। এছাড়া আপনারা দেখবেন কোলেস্টেরল, লিপিড এবং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই সম্পর্কে আপনারা জেনে যাবেন কোনটা ভালো কোনটা খারাপ মানুষের শরীরের জন্য। দেন আপনাদের দেখতে হবে ভিটামিন সম্পর্কে, যে পানিতে দ্রবণীয় যে ভিটামিন, এগুলোর মধ্যে আছে হচ্ছে ভিটামিন বি এবং সি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর স্নেহে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আছে হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে, এগুলো থেকে প্রায় কোশ্চেন হয়। আরেকটা হচ্ছে ভিটামিনের যে অভাবজনিত রোগ, এটা থেকে প্রায় কোশ্চেন হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, এর অভাবে কি হয়,
হয়, ভিটামিন B12 এর অভাবে কী হয়, এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখে যাবেন। এবার আমরা দেখব রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড এবং হৃদরোগ সম্পর্কে। রক্ত সঞ্চালন থেকে আপনাদের দেখতে হবে রক্তের উপাদানগুলো, রক্তের প্লাজমা, রক্তকণিকা, এগুলোর পার্সেন্টেজ কত। রক্তকণিকাগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের জানতে হবে, এগুলোর স্থায়িত্ব কত, অনুচক্রিকার স্থায়িত্ব কত, বা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ কী, এগুলোর উৎপত্তি কোথায়। এগুলোর উৎপত্তি অ্যাকচুয়ালি লোহিত অস্থিমজ্জায়, আমি বলে দিলাম। এছাড়া আপনাদের দেখতে হবে যে হিমোগ্লোবিন, যেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকায় থাকে এবং এটা এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। ফ্যাগোসাইটোসিস হয় হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকায়, এবং রক্ত তঞ্চনে সহায়তা করা হচ্ছে অনুচক্রিকা। এবং অনুচক্রিকার মানুষের দেহের ভিতরে কেন রক্ত জমাট বাঁধায় না, কারণ হেপারিন নামক এক ধরনের যৌগ থাকে যেটা রক্ত জমাট বাঁধা থেকে তাকে বাধা দেয়। এছাড়া আপনারা দেখবেন যে এই জিনিসগুলো দিয়ে কী কী ধরনের রোগ এটার সাথে রিলেটেড, যেমন অ্যানিমিয়া, যদি লোহিত রক্তকণিকা অনেক কম হয়, যদি একবার অনুপস্থিত থাকে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। লিকোমিয়া যদি আমাদের শ্বেত রক্তকণিকার একটা সমস্যা, এই সম্পর্কে আপনারা জানবেন। এছাড়া রক্তের গ্রুপ, সার্বজনীন দাতা হচ্ছে রক্তের গ্রুপ হচ্ছে O এবং সার্বজনীন গ্রহিতা হচ্ছে AB। হৃৎপিণ্ড এবং হৃদরোগ থেকে কী দেখতে হবে, হৃৎপিণ্ড এবং হৃদরোগ থেকে আপনারা দেখবেন হৃৎপেশি সম্পর্কে, এটা এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি। শিরা, ধমনী এবং পালমোনারি শিরা সম্পর্কে দেখবেন, এখান থেকে আগেও কোশ্চেন আসছে। সিস্টোল, ডায়াস্টোল, প্রেশার কোনটা, একটা সংকোচন আর একটা প্রসারণ। সিস্টোল হচ্ছে সংকোচন আর ডায়াস্টোল হচ্ছে প্রসারণ। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর সম্পর্কে জানবেন রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, হৃদরোগ থেকে, এতটুকু দেখলেই চলবে। এবার আমরা দেখব ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে কী কী দেখতে হবে। আপনারা দেখবেন ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ধরনের রোগের নাম আমি উল্লেখ করে দিছি। প্রতিটার যে জীবাণু বা প্রতিটার জন্য দায়ী যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেগুলোর নাম আপনাদের জানতে হবে। আপনারা স্পেশালি দেখবেন জন্ডিস, এইডস, জলাতঙ্ক, ডেঙ্গু, নিপা এবং ইবোলা। বর্তমানে নিপা, এই কয়েকদিন আগে নিপার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, এ সম্পর্কে আপনারা দেখবেন। ব্যাকটেরিয়াবাহী বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন যক্ষা, এজন্য BCG টিকা দেওয়া হয়, ডিপথেরিয়া, হুপিং কাশি, এগুলোর জন্য পেন্টাভ্যাকসিন দেওয়া হয়, বা টাইফয়েড, পোলিওর জন্য পোলিও টিকা দেওয়া হয়। বা কোন ধরনের রোগ কিসের মাধ্যমে ছড়ায়, কোনটা বায়ুর মাধ্যমে ছড়ায়, কোনটা পানি এবং কোনটা খাদ্যের মাধ্যমে ছড়ায়, এবং কোনটা ছোঁয়াচে, এগুলো আপনাদের জানতে হবে। করোনা ভ্যাকসিন সম্পর্কে হালকা জানবেন। আরেকটা জেনেটিক্স পার্ট থেকে শুধুমাত্র মেন্ডেলের সূত্র আছে দুইটা, এবং দুইটা সূত্রের যে অনুপাত, এই অনুপাতটা দেখলেই চলবে, এর বাইরে কিছু দেখার প্রয়োজন নাই। এবার আমরা চলে যাই আধুনিক বিজ্ঞান থেকে। আপনারা কী কী দেখবেন? আধুনিক বিজ্ঞান থেকে আপনাদের দেখতে হবে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানতে হবে। ওজোন স্তর কোন স্তরে আছে, বা ওজোন লেয়ারটা কোথায় আছে, উল্কা কোথায় হয়, প্লেন কোন স্তরে উড়ে, এবং বৃষ্টিপাত কোন স্তরে হয়, এগুলো সম্পর্কে প্রায় প্রশ্ন আসে। পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে আপনারা দেখবেন বিগ ব্যাং দেখলেই চলবে। জোয়ার ভাটা, এখান থেকে আপনারা তেজ কটাল, মরা কটাল দেখে যাবেন। শিশুদের জন্য বিভিন্ন ধরনের টিকা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। বিভিন্ন ধরনের কালচার, যেমন এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, এগুলোর কোনটার মানে কি, এগুলো থেকে BCS এ প্রায় প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যেমন সিসমোগ্রাফ বা ফ্যাদোমিটার, সিসমোগ্রাফ দিয়ে ভূকম্পন পরিমাপ করা হয় এবং ফ্যাদোমিটার দিয়ে গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের, এগুলো আপনারা জেনে যাবেন। রোগের কারণ এবং প্রতিকার থেকে আপনারা কি দেখবেন, বিভিন্ন ধরনের রোগ, আমি একটু আগে স্লাইডে যেটা দেখাইলাম, এগুলোর যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার নামটা আপনারা জেনে যাবেন, এবং বিভিন্ন ধরনের এগুলোর জন্য যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনারা জেনে যাবেন। তার সাথে আপনারা যেটা করবেন, বিগত প্রশ্নগুলো আপনারা খুব বেশি বেশি করে বিগত প্রশ্ন সলভ করবেন, এবং বিগত প্রশ্নের টপিকগুলো আপনারা ভালো করে সলভ করবেন। আশা করি আপনারা যদি এই টপিকগুলো কভার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 12+ খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। আজকের অ্যানালাইসিস এবং সাজেশন আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের উৎসাহই আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সকলকে ধন্যবাদ।